আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মূলত জানব 5টি ইসলামী ব্যাংক অর্থাৎ একীভূত 5টি ইসলামী ব্যাংকের জন্য গ্রাহকরা যে অনিশ্চয়তা রয়েছে এবং তাদের জন্য সামনের দিনগুলোতে কি পদক্ষেপ নিচ্ছে মূলত সরকার আর কি বলা হচ্ছে গ্রাহকদের পক্ষ থেকে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকাগুলো বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে। আমরা মূলত আজকে আলোচনা করব অনিশ্চয়তায় 5 ইসলামী ব্যাংক এরকম একটি শিরোনামে খবর প্রকাশ করে খবরের কাগজ নামক একটি অনলাইন পত্রিকা। আমরা পত্রিকায় কি বলা হচ্ছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি। পত্রিকায় বলা হচ্ছে ইসলামী ধারার 5টি ব্যাংককে একীভূত করে রাষ্ট্রীয় মালিকানাধীন যে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে তা বর্তমানে বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। একদিকে ব্যাংকটি বর্তমানে কার্যক্রম শূন্য অবস্থায় রয়েছে, অন্যদিকে ভুক্তভোগী আমানতকারীরা তাদের আমানত ফেরত না পেয়ে মানবত জীবনযাপন করছেন। আমানত ফেরত পেতে তারা এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। গতকাল বুধবারও চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীরা মানববন্ধন করেছে। এদিকে SIBL এর পর এক্সিম ব্যাংকও বেরিয়ে যেতে আবেদন করেছে। সম্মিলিত ইসলামী ব্যাংকে MD নিয়োগের উদ্যোগ এবং বিক্ষুব্ধ আমানতকারীদের আন্দোলন অব্যাহত রয়েছে। সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের 4.5 মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এই ব্যাংকে MD নিয়োগ হয়নি। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসাবে সাবেক সচিব মোহাম্মদ আয়ুব মিয়াকে নিয়োগ দেওয়া হলেও প্রায় 3 মাস পর তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। ফলে ব্যাংকে বর্তমানে চেয়ারম্যান এবং MD শূন্য। বাংলাদেশ ব্যাংকের 5 জন নির্বাহী পরিচালক পদমর্যাদার কর্মকর্তাকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে, যাদের কারও ইসলামী ধারার ব্যাংকিং পরিচালনার অভিজ্ঞতা নেই। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের আওতায় সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হলেও বর্তমান সরকার 18 ক ধারা যুক্ত করে জাতীয় সংসদে আইন পাশ করে, যেখানে সাবেক পরিচালকদের আবার ব্যাংকে শেয়ার ফেরত পাওয়ার সুযোগ রাখা হয়েছে। এই সুযোগ সোশ্যাল ইসলামী ব্যাংকের বা SIBL এর পর এক্সিম ব্যাংকও একীভূত হওয়ার সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসা স্বতন্ত্রভাবে কার্যক্রম পরিচালনা করতে চায়। এই লক্ষ্যে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপনের নেতৃত্বে ব্যাংকটির সাবেক পর্ষদ গত সোমবার বাংলাদেশ ব্যাংকে একটি আবেদন জমা দিয়েছেন। ব্যাংক রেজুলেশন আইনের 18 ক ধারার আওতায় এই আবেদন করা হয়েছে বলে জানান নজরুল ইসলাম স্বপন। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক আবেদনটি গ্রহণ করেছে, সেখানে আমরা আমাদের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেছি। এর আগে গত 27 এপ্রিল SIBL একই সময়ে একই বিষয়ে আবেদন করে। অল্প সময়ের ব্যবধানে দুই ব্যাংকের এমন পদক্ষেপ একীভূত কাঠামোর কার্যকারিতা এবং ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনার শুরু হয়েছে। আবেদনের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র আরিফ হোসেন খান খবরের কাগজকে বলেন, আবেদনটি সংশ্লিষ্ট বিভাগে গেলে যাচাই বাছাই করে আবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে 18 ক ধারার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা খবরের কাগজকে বলেন, প্রাথমিকভাবে 7.5% অর্থাৎ 1200 কোটি টাকা দিতে হবে। এরপর আগামী 2 বছরের মধ্যে বাকি টাকাও ফেরত দিতে হবে। সেই সঙ্গে ব্যাংকের মোট প্রভিশন ঘাটতির টাকাও দিতে হবে। সব মিলিয়ে প্রায় 25 থেকে 30 হাজার কোটি টাকা পরিশোধ করতে পারলে ব্যাংকটি তারা স্বতন্ত্রভাবে পরিচালনার দায়িত্ব নিতে পারবে। এর আগে সাবেক গভর্নর ডক্টর আহসান এস মনসুর গত বছরের 21 ডিসেম্বর ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের মাধ্যমে 5টি ইসলামী ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করেছিল। ব্যাংক 5টি হচ্ছে এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং SIBL। গঠনের 3 মাসের মাথায় 18 ক ধারা যুক্ত করে সংসদে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশকে আইনে রূপান্তর করা হয়েছে। আইন পাশের পর থেকেই ব্যাংকের সাবেক পরিচালকদের ফেরার বিষয়টি আলোচনায় চলছে। 4 মাসের মাথায় আলাদা হওয়ার জন্য প্রথম SIBL আনুষ্ঠানিকভাবে আবেদন করে। একীভূত প্রক্রিয়ার শুরুতে গত 5 নভেম্বর বাংলাদেশ ব্যাংক ওই 5 ব্যাংকের শেয়ার ঘোষণা করে সেগুলোকে অকার্যকর হিসাবে ঘোষণা বা চিহ্নিত করেছিলেন। সেই সময় আহসান এস মনসুর জানান, সম্পদের বিপরীতে দায় হিসাব করলে শেয়ারগুলো নেগেটিভ বা ঋণাত্মক হয়ে গেছে, তাই আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী শেয়ার শূন্য করা হয়েছে। তবে পুঁজি বাজারে তালিকাভুক্ত ব্যাংকের ক্ষেত্রে আমানতকারীদের মতামত ছাড়া এমন সিদ্ধান্ত নেয়ার সব মহলেই সমালোচনা ঝড় ওঠে। পরবর্তী সময়ে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ আইনে রূপান্তরের সময় 18 ক ধারা যুক্ত করা হয়। এতে সাবেক শেয়ার ধারকদের পুনরায় ফেরার সুযোগ রাখা হয়েছে। এই ধারার উপর ভিত্তি করেই SIBL এবং এক্সিম ব্যাংক আবেদন শুরু করেছে। আবেদনে ব্যাংক দুটিকে পৃথক করে নতুন মূলধন যোগান, তারল্য উন্নয়ন এবং পরিচালনায় শৃঙ্খলা ফেরানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এতে ব্যাংক দুটি বলছে, আলাদা হলে ঝুঁকিপূর্ণ সম্পদ কমিয়ে খেলাপি ঋণ আদায়ে জোরদার করতে হবে এবং মূলধন কাঠামো শক্তিশালী করা হবে। SIBL এর প্রস্তাবে বলা হয়েছে, দায়িত্ব পেলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে
খেলাপি ঋণের হার 25% নামিয়ে আনা হবে। পাশাপাশি স্থগিত থাকা সরকারি 22টি হিসাব পুনরায় সচল করে প্রায় 500 কোটি টাকা ফেরত আনার পরিকল্পনাও রয়েছে তাদের। এছাড়া ব্যাংকটি পরিচালনার জন্য আগামী 10 বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে 11,000 কোটি টাকা তারল্য সহায়তা চেয়েছে এই ব্যাংকটি। এদিকে বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, সম্মিলিত ইসলামী ব্যাংকের গতি বাড়াতে গতকাল এমডি নিয়োগের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে গঠিত এমডি নিয়োগ সংক্রান্ত কমিটিতে আরও রয়েছেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক। গতকাল বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত সাক্ষাৎকারে 6 জন ব্যাংক কর্মকর্তা অংশ নেন। তাদের মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক এমডি জাফর আলম, সাউথ ইস্ট ব্যাংকের সাবেক এমডি নুরুদ্দিন মোহাম্মদ সাদেক, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এবং ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডি হুমায়ুন কবির, সীমান্ত ব্যাংকের সাবেক এমডি রফিকুল ইসলাম, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের বাংলাদেশ শাখার প্রধান মোহাম্মদ কামরুজ্জামান এবং ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জাকির হোসেন। এদিকে বিক্ষুব্ধ আমানতকারীদের আন্দোলন অব্যাহত। বিদায়ী গভর্নর আহসান এইচ মনসুর ইসলামী ধারার 5টি ব্যাংকে দুর্বল ব্যাংক হিসাবে আখ্যা দেওয়ার পর থেকে এসব ব্যাংকে আমানত তোলার হিড়িক লেগে যায়। এতে বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তা নিয়েও ব্যাংকগুলো গ্রাহকের চাহিদা মেটাতে হিমশিম খায়। সবশেষে এই ব্যাংকগুলোকে একীভূত করার উদ্যোগ নেন তিনি। কিন্তু এই কার্যক্রম শুরু হওয়ার পর থেকে আমানতকারীরা তাদের আমানত তুলতে পারছেন না। টাকা না পেয়ে অনেকে চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন, অনেকে মেয়ের বিয়ের জন্য টাকা তুলতেও পাচ্ছেন না, আবার অনেকে নিজের টাকা ব্যাংকে রেখেও অন্যের কাছ থেকে ধার দেনা করে কোনো রকমই জীবনযাপন করছেন। সব মিলিয়ে আমানতকারীরা মানবত জীবনযাপন করছেন, ফলে বিক্ষুব্ধ হয়ে উঠছেন এই আমানতকারীরা। রেজলিউশন অধ্যাদেশের আওতায় আমানতকারীদের আমানত ফেরতের একটি গাইডলাইনও করে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। সেখানে প্রাথমিকভাবে আমানতকারীদের সঞ্চয়ী হিসাবে থাকা আমানত প্রায় 2 লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। এর 3 মাস পর 1 লাখ টাকা করে নিতে পারবেন। আর সব টাকা 2 বছরের মধ্যে ফেরত দেওয়ার পরিকল্পনার কথাও বলা হয়েছে এই গাইডলাইনে। কিন্তু ভুক্তভোগী আমানতকারীরা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী টাকা তুলতে পারছেন না, ফলে তারা দিন দিন বিক্ষুব্ধ হয়ে উঠছেন। ফলে ঢাকা এবং চট্টগ্রামে আমানতকারীদের আন্দোলন অব্যাহত রয়েছে। খবরের কাগজে চট্টগ্রাম ব্যুরো জানিয়েছে, চট্টগ্রাম কয়েকদিন ধরেই বিক্ষুব্ধ আমানতকারীরা আন্দোলন করছেন। গতকালও বাংলাদেশ ব্যাংকের সামনে তারা মানববন্ধন করে স্মারকলিপি জমা দিয়েছেন। আমানত ফিরে পাওয়ার দাবিতে নগরীর নিউ মার্কেট এলাকায় সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারীরা অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের ব্যানারে বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছেন 5 ব্যাংকের আমানতকারীরা। এরপর তাদের কয়েকজন প্রতিনিধি কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে যান। 3 দফা দাবিতে তারা স্মারকলিপি জমা দেন। জানা গেছে, গতকাল সকাল 10টায় নগরীর নিউ মার্কেট মোড়ে জড়ো হন তারা। এ সময় আমানত ফিরে পাওয়ার দাবিতে নানা স্লোগান দেন। সেখান থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের বাধা দেয় এবং নিউ মার্কেট মোড়ে কর্মসূচি করার অনুরোধ করেন। পরে আমানতকারীরা সেখানে জিপিওর বিপরীতে অবস্থান নেন। এক পর্যায়ে তাদের কয়েকজন প্রতিনিধি কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে যান। তারা 3 দফা দাবিতে স্মারকলিপি জমা দেন। দাবিগুলো হলো, টাকা ফেরতে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের যে বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং ভবিষ্যতে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে হবে। তো এরপর আমরা দেখতে পাচ্ছি আমানতকারীরা আরও বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে এই টাকা উত্তোলনকে কেন্দ্র করে। বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন রকমের কর্মসূচি পালন করছেন এবং এই প্রসঙ্গে বিভিন্ন রকম ভুক্তভোগী বিভিন্ন রকম মন্তব্য করছেন মূলত। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারছি যে অনিশ্চয়তার মুখে বর্তমান 5টি ইসলামী ব্যাংক, অর্থাৎ এই 5টি ইসলামী ব্যাংককে বিভিন্ন রকম নিয়ম বা গাইডলাইন ধরে দেওয়া হলেও সেই অনুযায়ী তারা টাকা পাচ্ছেন না, যার কারণে তারা মানবত জীবনযাপন করছেন। এই অবস্থা চলতে থাকলে এই 5 ব্যাংকের গ্রাহকগণ আরও অনিশ্চয়তার মধ্যে পড়বেন এবং সরকারের উচিত এই মুহূর্তে এই 5টি ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য কিছু একটা করা এবং সময় মতো টাকা ফেরত দেওয়ার একটা রোড ম্যাপ তৈরি করা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।